আসবো আসবো করছিলাম, অবশেষে এলাম ঠাকুরের দর্শন পেয়ে। এখন ঠাকুরের দর্শন পাইনি, রথটা দেখতে পেলাম, রথ ছুলাম, মনটা শান্তি হয়ে গেল। এই হলো রথের সামনেটা। এটা হলো রাজাদের আমলের বাথটাব, তো এখন চাষ করা হচ্ছে। সত্যি মাইরি একটা রাজকীয় ব্যাপার লাগবে। মহারানী মৌলি ঘোষ বসে পড়েছে। দেখো এই হলো রাজবাড়ি। এখানে কিন্তু অরুন্ধতী যে সিনেমা হয়েছে, মানে কোয়েল মল্লিকের অরুন্ধতী সিনেমা, তার শুটিং কিন্তু এখানেই হয়েছে। এই হাওড়া থেকে হলদিয়া যাওয়ার সময় এই যে প্রাকৃতিক দৃশ্যটা সবাইকেই আকৃষ্ট করবে। দিনটা ছিল 12/7/2024, শুক্রবার। ভোরবেলা থেকে হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমাদের ওই যে ঘোড়ার নেশা, বৃষ্টি হলেও আমরা যেহেতু ঠিক করেছি তাই আমরা আজকে ঘুরতে যাবই। শুনেছি পশ্চিমবঙ্গের মাহেশের রথের পর মহিষাদলের রথের খুবই জনপ্রিয়তা রয়েছে, তাই আমরা আজ চললাম মহিষাদলের রথ ও রাজবাড়ি দেখতে। সেই দিন এতই বৃষ্টি হয়েছে যে কলকাতার রাস্তা পুরো জলের তলায়। এমন ঢেউ হচ্ছে দেখে মনে হবে আমরা নদীপথে যাত্রা করছি, কিন্তু না, সামনেই হুগলি নদী। এটা হলো বড় বাজারের রাস্তা। তবুও আমরা গাড়িতে চেপে চলেছি, না পার্সোনাল গাড়িতে না, 15 টাকার বাসের টিকিট কেটে হাওড়া ব্রিজ আর হুগলি নদী দেখতে দেখতে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চলো শুরু করা যাক সত্যি মাইরির আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আমরা সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে, এখন বাজে সকাল 8টা। আজকে আমরা চলে এসেছি সকাল সকাল হাওড়া স্টেশনে। ঢোকার সময় তোমাদের দেখালাম। আজকে আমরা যাচ্ছি মহিষাদল, আর মহিষাদল রাজবাড়ি দেখাবো, প্লাস মহিষাদলের যে রথ আছে সেই রথটাও দেখাবো তোমাদের। এখন আমরা আছি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। অ্যাপে দেখাচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া হলদিয়া যে ট্রেন আছে সেটা ছাড়বে, কিন্তু এখন বাজে 8টা 20, এখনো 1 ঘন্টা টাইম আছে। সেই জন্য আমরা ওয়েট করছি। তারপর কোন স্টেশনে দিচ্ছে, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। আজকে ভোরবেলা থেকে খুবই বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের এটাই ভালো লাগছে যে রোদ হলে প্রচন্ড গরম হয়, ঘাম হয়, ভালোভাবে ভিডিও করা যায় না। বৃষ্টি পড়ছে ভালো, শান্তিতে ভালোভাবে ভিডিও করতে পারবো, দেখাতে পারবো। হ্যাঁ, বৃষ্টির জন্য আমাদের তো অসুবিধা হবে, তবু বাবা হোক, তাও মানে বৃষ্টি অনেক ভালো। চেষ্টা করবো আমরা খুব ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার। এবার দেখি কিভাবে কি হয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এটা হলো হাওড়ার নতুন মেট্রো স্টেশন। এদিকে একটা গেট আছে আর এদিকে একটা গেট আছে। সেই ভোর 4টে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও কন্টিনিউ পড়তেই থাকছে। আমাদের ট্রেনটা দেওয়ার কথা ছিল 14 নাম্বারে, কিন্তু দিল 15 নাম্বারে। তো যাই হোক, অবশেষে ট্রেনে উঠেছি, এটাই শান্তি। কারণ আমরা পরপর 3 দিন প্ল্যান ক্যান্সেল করে এই 4র্থ নম্বর দিনে ফিক্স করেছি যে আজকে মহিষাদল যাবই। তো দেখা যাক কি হয়। সবে তো ট্রেনে উঠলাম, এবার ট্রেন ছাড়ুক, যতক্ষণ না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি, ততক্ষণ যেন শান্তি হচ্ছে না। তো দেখা যাক কি হয় কতদূর। 3 দিন প্ল্যান ক্যান্সেল করার পর 4র্থ নম্বর দিনে বেরিয়ে ভীষণ এক্সাইটেড আমরা, তো যেন ফুলফিল হয় জিনিসটা, সাকসেসফুল যেন হয়, এটুকুই চাই। বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, বিশ্বাস করো। আমার রোদের থেকে বৃষ্টি বাবা অনেক ভালো। ওই রোদ, গা হাত পা জ্বালা করা, বাবা কি কষ্ট হয়। ও থেকে বৃষ্টি হচ্ছে, অনেক শান্তি, অনেক খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওয়েদার যেরকম আছে থাক, বাট ভালোভাবে যেন সবকিছু হয়, এইটুকুই আশা। দেখা যাক কি হয়, তবে যতটুকু যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাওড়া থেকে হলদিয়া যাওয়ার মাত্র 3টে ট্রেন আছে, আর এই 3টে ট্রেনের মধ্যে সকালে আছে 5টা 45, তারপরে আছে 9টা 20, তারপরে আছে সেই সন্ধ্যে 6টা। তো এখন আমরা ধরেছি 9টা 20, কিন্তু 9টা 20 থেকে অনেকটাই লেট করেছে, কারণ 9:30টার সময় টাইমিং দিয়েছে বোটে, আর এখন বাজে 9টা 45। তো এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। আমরা ওয়েট করছি, দেখি কটার সময় ট্রেন ছাড়ে। এখন সকাল 9টা বেজে 46 মিনিট, আর আমাদের ট্রেন হাওড়া থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিল। এখন 10টা বেজে 10 মিনিট, আর সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালো ট্রেন। মোটামুটি ট্রেন অনেকটাই ফাঁকা আছে, পুরো ট্রেনটা এখন ফাঁকা আছে। পরে কি হয় দেখা যাক। সকালে খালি পেটে এসেছিলাম, তো বিস্কুট খেয়েছিলাম, আর খুব খিদে পাচ্ছে। এখন আসলো আন্দুল স্টেশন, এখন আমরা মুড়ি মাখা খাবো। রেডি করছে মুড়ি মাখা, কাকুটা দিয়ে দিল। ভিতরে দেখলাম নারকেল দেওয়া রয়েছে, গন্ধটা ভালো বাড়ছে না, তাই না বলি? এবার আমরা পার করছি কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদী।
দৃশ্যটা সবাইকেই আকৃষ্ট করবে, এত অপূর্ব। দেখো বৃষ্টি হওয়ার পরে প্রকৃতির যে সৌন্দর্য ভাষায় বোঝানো যাবে না। তোমরা যখন এই ট্রেন জার্নিটা করবে অবশ্যই এই জিনিসটা উপভোগ করবে। এটা হলো তমলুক জংশন। এইখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা চলে আসে দীঘার দিকে, একটা চলে যায় হলদিয়ার দিকে। তো আমরা যাব হলদিয়ার দিকে এখন। যারা দীঘায় যাবে তারা এইখান থেকে গাড়ি চেঞ্জ করবে। অবশেষে আমরা নেমে পড়েছি সতীশ সামন্ত হল্টে। এখান থেকে মহিষাদল যে রাজবাড়ি আছে মাত্র 1.5 কিলোমিটার। নিচে নামবো, টোটো আছে, টোটো ধরবো। ট্রেনটা 11:36 ঢোকানোর কথা ছিল, এখন বাজে 12:10। তো আমরা নেমে পড়েছি, আস্তে আস্তে যাচ্ছি। আর এই দেখো, যেদিক থেকে আমরা এসছি সেই দিকেই যাচ্ছি, মানে ওই দিকে হাওড়া, পিছন দিকে হলদিয়া যাচ্ছে, আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই দিকে। তো চলো এই দিক থেকে যাওয়া যাক। স্টেশনটা থেকে এই দিক থেকে নামবো আমরা, এই সামনে এই দিক থেকে। তো নামটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর এর পরের স্টেশন আছে মহিষাদল। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো সতীশ সামন্ত হল্ট। এদিকে টিকিট কাউন্টার আছে, আর স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো আমরা এখন এই দিক থেকে নিচে নামি। এখান থেকে আমরা নিচে নামছি। আর এই যে স্টেশনের ওঠার রাস্তাটা বা নামার রাস্তাটা, সিঁড়িটা, সেটা দেখো বেশ সুন্দরভাবে ডিজাইন বা রঙিন করা রয়েছে বিভিন্ন রকম আঁকা দিয়ে। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আর এখানে আছে হিজলি টাইডাল খাল। চলো নিচের দিকে যাই। এই সামনে টোটো আছে, এখান থেকে আমরা টোটো করে মহিষাদল রাজবাড়ি যাব। আর এখন রথ চলছে, তো সেই রথও দেখবো। নিচে টোটো স্ট্যান্ড ছিল। তো 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার রাস্তা, এখানে ভাড়া বলছে 50 টাকা। তো নর্মালি ভাড়া 10 টাকা। আর এখানে খাওয়ার হোটেল অনেক কটাই আছে, টুকটাক কিছু খাওয়ার জন্য, প্লাস বিরিয়ানি আছে, এগরোল আছে, মোমো আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাব, গেলেই মহিষাদল রাজবাড়ি, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। একটা জিনিস দেখলাম, এখানকার যে গাড়িওয়ালাগুলো আছে, সবাই না, কিছু কিছু লোক সব জায়গায় থাকে। তো ভেবেছে নতুন লোক, কিছু জানে না, টাকাটা বেশি চায়। তো আমরা এখন হেঁটেই যাচ্ছি, আমাদের হেঁটেই যাচ্ছে সামনে। তো 10 টাকা ভাড়াটা 50 টাকা যাচ্ছে। এটা তোমরাও দেবে না, এটা 10 টাকা ভাড়া, ঠিক আছে। তারপর কিছুটা আসলাম, বলছে 20 টাকা দেবেন, এখন চলুন। বলছি না, 20 টাকা দেবো না। দেখো সামনে অনেকেই হেঁটে যাচ্ছে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, আমরা যেহেতু হেঁটে আসছি, এইখান থেকে এই বাঁ দিকে দেখো কালো গাড়িটা বার হলো, এই বাঁ দিকে চলে যাব। এপারে গেলেই পড়বে মহিষাদল রাজবাড়ি। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, এসে ঢুকে যাবো এই রাস্তা দিয়ে। তোমরা চাইলে টোটোতে চলে আসতে পারো, আমরা হেঁটেই চলে এসেছি। একদম একটুখানি 1.2 কিলোমিটার। দেখো সবাই হেঁটে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখলাম মেলা বসেছে, বেশ বড় সড়ো মেলা। এখন আমরা যেখান থেকে যাচ্ছি, এটা হলো মহিষাদল রাজ কলেজ। আর দেখো পুরো রাস্তাটা জুড়ে মেলা বসেছে। এটা হলো মহিষাদল রাজ কলেজ, বেশ বড় সড়ো কলেজ। এই যে কলেজ রোডটা আছে, চারিদিকে দেখো দোকানপাট ভর্তি, অনেক কটাই দোকান আছে। এটা দেখতে পাচ্ছ, এটা হলো মহিষাদল রাজ হাই স্কুল। আর এখান থেকে আমরা এদিকে যাচ্ছি, এদিকে গেলে রাজবাড়িটা পড়বে। বিশাল বড় মেলা বসেছে এই রথ উপলক্ষে। বেশ ভালো লাগছে এসে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। অবশেষে আসা হলো, সত্যি বাবা, 4 নাম্বার দিনে আসা হলো। আমরা এখানে ঢুকে পড়েছি। আর এই দেখো, এটা হলো গোপালজিউ মন্দির। এটা হলো এই রাজবাড়ির কুলদেবতা আছে গোপালজিউ, তারই মন্দির এটা। এখানে দেখলাম কাঁঠালের মেলা হচ্ছে। তো জিজ্ঞাসা করি কাঁঠাল কত কি দাম। দেখো বিশাল বড় বড় কাঁঠাল এখানে। একবার যাই ওখানে, যে কত করে কাঁঠাল কি বেচছে। কত বড় বড় কাঁঠাল দেখো, প্রচুর কাঁঠাল। সাইজগুলো দেখছো, এটা দেখো বিগ সাইজ, অনেক কটাই কাঁঠাল আছে বড় বড়। এগুলো কি পাইকারি দেয়? পাইকারি মেলার সাথে যুক্ত নাকি না আলাদা? প্রচুর কাঁঠাল আছে এখানে, সব পাইকারি। আমরা যাচ্ছি এবার গোপালজিউ মন্দির আছে, তার আগে একটা দুর্গা মন্দির আছে,
সেই জায়গাটা দেখতে। আমরা এই জেঠিমাকে জিজ্ঞাসা করেছিলাম, আর জেঠিমা আমাদের খুব ভালোভাবে চারদিকটা বলে দিচ্ছিল, এমনকি কিভাবে যেতে হবে সেটাও বলে দিচ্ছিল। এটা পুরনো রাজবাড়ি, তাই তো? পুরনো রাজবাড়ির সামনে গিয়ে দেখতে পেলাম একটি ম্যাপ আঁকা রয়েছে। এই যে দিঘিটা আছে এটার নাম গোপাল দিঘি। আমরা এখন প্রবেশ করছি পুরনো রাজবাড়ির সদর দরজা দিয়ে, আর দেখতে পেলাম এখানে রেনোভেটের কাজ চলছে। সদর দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম বাঁদিকে দুর্গা মন্দির। এই যে রাজবাড়ির দুর্গা মন্দিরটা আছে, আবার এখানে বিবাহ মানে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে দেখো একটা ব্যানার টাঙানো রয়েছে মন্দিরটার সামনে, তবে এই দিক থেকে কোনো ঢোকার রাস্তা নেই, বাইরে থেকেই দেখতে হবে। এটা দুর্গা মঞ্চ, দুর্গাপূজার সময় এখানে দুর্গোৎসব হয়, এমনি সময় বন্ধই থাকে। এই মহিষাদল রাজবাড়ির 3টে উৎসব বড় করে পালন করা হয়। এখন যেটা চলছে রথের উৎসব, তারপর দুর্গাপূজা আর রাস উৎসব। ওটা হলো পুরনো রাজবাড়ির গেট, আর এটা হলো পুরনো রাজবাড়ি। দেখো সারাইয়ের কাজ চলছে। এখানে তেমন কিছু দেখা নেই, জাস্ট এই যে রাজবাড়িটা রয়েছে, এই রাজবাড়িটা, এই গোপালজির মন্দির দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে যাবোই পারি। এখানে থাকে কেউ বলি? এখানে কেউ থাকে না, আমি তো এই দেশে থাকতাম, এখন না না, চলে গেছি। তুমি তো সবকিছু হচ্ছে জায়গার খোঁজ করো। না না, কেউ থাকে না বলেই জানি বর্তমানে। আমরা যেখানে যেখানে ঘুরতে যাই বেশিরভাগটা মৌলি দেখে, কোথায় যাওয়া হবে না হবে সেটাও ঠিক করে, আর এই সম্বন্ধে যাবতীয় তথ্য নেই মৌলি। আমরা ওদিকেই পুরানো যে রাজবাড়ি আছে, রাজবাড়িটা দেখে নিলাম। এবার চলে এসেছি যে এই মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ মন্দির, গোপালজিউ মন্দিরে চলে এসেছি। দেখো এখানে দুটো গেট ছিল, এপারটা সারানো কমপ্লিট হয়ে গেছে, এটা এখন সারানোর কাজ চলছে। চলো ভিতরে ঢোকা যাক। এখানে দেখো একটা বোর্ড লেখা রয়েছে, মহিষাদল রাজবাড়ি গোপালজিউ মন্দির, নিত্য পূজার সময় সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো চলো ভিতরে ঢোকা যাক। ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম ডান দিক ও বাঁ দিকে দুটি শিব মন্দির রয়েছে, আর মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো মেন মন্দির। এই মন্দিরে মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ থাকেন। আমরা এসেছি প্রায় 1:45 বেজে গেছে, তাই মন্দির বন্ধ হয়ে গেছে। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকেল 3টের সময় মন্দির খোলা হবে। এরই পাশে রয়েছে জগন্নাথ মন্দির। এবার আমরা এই গোপালজিউ মন্দিরের একদম পাশ দিয়ে, দেখো এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাব যে নতুন রাজবাড়িটা রয়েছে, মানে যেখানে মিউজিয়াম রয়েছে, সেখানেই যাচ্ছি এখন। আমরা প্রথমে এসেছিলাম, দেখো এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে এদিকে, আর তারপরে এলাম এই যে গোপালজিউ মন্দির আছে এই রাস্তা ধরে। এবার আমরা যাব এই দিকে সোজা গেলে মেন যে রাজবাড়িটা আছে সেই রাজবাড়ি, মানে সংঘশালা যেটা বলছি ওই দিকে। আমরা এখন এই আমবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকটা কাদা, মাঝে মাঝে পাশ স্লিপ খেয়ে যাচ্ছে। ওপারে মেন রাস্তা রয়েছে, মেন রাস্তা দিয়েও এন্ট্রি করা যায়, তবে আমরা যেহেতু গোপালজিউ মন্দিরটা আর পুরনো রাজবাড়িটা আগে দেখেছি, সেই জন্য আমরা এই রাস্তা ধরে ভিতরে যাচ্ছি। এখানে দেখলাম সোনাঝুরি যে গাছ আছে, সেই গাছের একটা জঙ্গল মতন রয়েছে। জঙ্গল বলা ঠিক হবে না, মানে ওই বড় একটা বাগান রয়েছে, তবে এখানে বেশ ফটোশ্যুট করা যাবে ভালো। বৃষ্টি না হলে এই যে বাগানটা রয়েছে এই বাগানের ভিতরে যেতাম, কারণ পুরোটা কাদা হয়ে রয়েছে, দেখে বুঝতেও পারছো। চলো আমরা রাজবাড়ির পিছন দিক থেকে ঘুরে ঘুরে আসছি। এই হলো রাজবাড়ি। তোমরা যদি আগে আসো রাজবাড়িতে আসবে, মানে মেন যে রাজবাড়ির সংঘশালাটা রয়েছে নতুন রাজবাড়ি, সেখানে আসবে আগে। আমরা বাগানের ভিতর দিয়ে আসলাম, কিন্তু তোমরা চাইলে এই যে গেটটা আছে এই গেটটা থেকে, মানে এটা মেন গেট, এখান থেকে আসতে পারো। আর এই দেখো এখানে মৌলি দাঁড়িয়ে রয়েছে, এখানে রয়েছে টিকিট কাউন্টার। এটা হলো টিকিট কাউন্টার। দেখো টিকিট কাউন্টারে লেখা রয়েছে সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে, টিকিট মূল্য 20 টাকা করে। এটা রাজবাড়ির সামনে দেখো বিশাল বড় জায়গা ফাঁকা, পুরো বন জঙ্গল ভর্তি হয়ে গেছে। এখানে দেখছি কামান রাখা রয়েছে একটা, আর বসার জায়গা রয়েছে।
রাতের বেলা কিন্তু এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কটা জলের লাইট। তো চলো আগে আমি এই দিক থেকে তোমাদের রাজবাড়ির সামনেটা পুরো দেখাই। দেখো এই হলো রাজবাড়ি। একটা কথা বলে রাখি তোমাদের, এখানে কিন্তু অরুন্ধতী যে সিনেমা হয়েছে, মানে কোয়েল মল্লিকের অরুন্ধতী সিনেমা, তার শুটিং কিন্তু এখানেই হয়েছে। আর ওপারে দেখো একটা দূরে একটা মূর্তি দেখতে পাচ্ছ, ওই মূর্তিটা হলো এই যে রাজবংশের যে প্রতিষ্ঠাতা, মানে যে রাজা ছিলেন তারই মূর্তি ওখানে রয়েছে। তবে এখানে যা অবস্থা, পুরো জায়গাটা মানে জলে ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমরা ওইদিকে যেতে পারবো না। বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের, মানে দূর থেকে। আর এই হলো রাজবাড়ি। রাজবাড়ির এই আশপাশটা দেখাতে দেখাতে তোমাদের একটু রাজবাড়ির কাহিনীটা বলে দিই। ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, যার মধ্যে প্রথমটি হলো রঙ্গি বসান, দ্বিতীয়টি লালকুঠি ও তৃতীয়টি ফুলবাগ। রঙ্গি বসান ও লালকুঠিকে পর্যটকদের প্রবেশের অনুমতি নেই, আর তৃতীয়টি অর্থাৎ এই ফুলবাগই হলো মহিষাদল রাজবাড়ি। ষোড়শ শতাব্দীতে জনার্দন উপাধ্যায় গর্গ নামে একজন ব্যবসায়ী, যিনি অত্যন্ত ধনী ছিলেন, তিনি এখানে মহিষাদলে একটি বিশাল সম্পত্তি কিনেছিলেন এবং তার জমিদারির জন্য রাজবাড়ি বা প্রাসাদ তৈরি করেছিলেন। বর্তমানে এই রাজবাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে গর্গ পরিবার। এই রাজবাড়ির সামনে রয়েছে একটি কামান রাখা। আর এই যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলো সেই রাজবাড়ির আমলের চেয়ার। আর এখানে বসে যদি চা বা কিছু খাওয়া যায় বেশ ভালো লাগবে, একটা রাজকীয় ব্যাপার লাগবে। মহারানী মৌলি ঘোষ বসে পড়েছে। মৌলি বসে কেমন লাগলো? ভালোই লাগলো। এখানে বোধহয় এই রাজপরিবারের একটা দোলনা ছিল। একদম আমরা এন্ট্রি করব, দেখো এই জায়গাটায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে দেখো একটা মহিষের মাথা রাখা রয়েছে, তবে অরিজিনাল না বোধ হয়। কাকু ওটা অরিজিনাল? আচ্ছা ওটা অরিজিনাল। এখানে যে দাদাটা বসে রয়েছে ওনাকে জিজ্ঞাসা করলাম, ওটা অরিজিনালি মহিষের মাথা। আমরা এবার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে দেখলাম দুটো বড় বড় কামান রাখা রয়েছে আর একটি ছোট কামান রাখা রয়েছে, আর রাখা রয়েছে দুটি মার্বেলের হাতির রেপ্লিকা। আমরা ভিতরে ঢুকে ডান দিকে দেখলাম একটি পালকিও রাখা রয়েছে, দুজন বসে রয়েছেন, তারা গাইড করে দিচ্ছেন এবং এখানে টিকিটটা দেখবে, টিকিটটা আগে ফেলে দেবে না। এখানে দেখলাম অনেক কটাই ঘর করা রয়েছে, আর সেই ঘরগুলোতেই রয়েছে বিভিন্ন রকমের সংগ্রহশালা। আমরা ঢুকে পড়লাম প্রথম যে ঘরটা রয়েছে, সেখানে দেখতে পেলাম এই রাজপরিবারের যে বিশেষ বিশেষ আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রগুলো, সেগুলো এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা রয়েছে। প্রথম ঘরটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ফের বাইরে চলে আসলাম। বাইরেও অনেক কিছু রাখা রয়েছে। এবার আমরা প্রবেশ করলাম অন্য একটা ঘরে, যেখানে রাখা রয়েছে রাজার দ্বারা শিকার করা অনেক কিছু।
আমরা ঘরগুলো ঘোরার পরে এর বাইরে চলে এলাম। বাইরের বারান্দাতে আগেই বলেছিলাম অনেক কিছু রাখা রয়েছে। এখন যে আলমারিটা দেখতে পাচ্ছ, এখানে তখন রাজার পরিবারের বাচ্চাদের যে খেলনার পুতুলগুলো ছিল সেগুলো এখানে রাখা রয়েছে। এবার আমরা প্রবেশ করেছি রাজার আর একটা ঘর, যেখানে রাজার বংশের বিভিন্ন অস্ত্র শস্ত্র রাখা রয়েছে। এইবারে দেখলাম একটি পালকি রাখা রয়েছে। এবার আমরা চলে গেলাম রাজার বিশ্রাম কক্ষ দেখতে। বিশ্রাম কক্ষতে যে খাট বা পালঙ্কটা রাখা রয়েছে সেটা দেখলাম মাটি থেকে বেশ খানিকটা ওপরে, আর সেখানে রাখা রয়েছে একটি সিঁড়ি। এই খাট বা পালঙ্কতে উঠতে গেলে এই সিঁড়িটা ব্যবহার করতেই হবে। এছাড়া পাশে আরো একটা ছোট খাট দেখতে পেয়েছিলাম। বিশ্রাম কক্ষ দেখা হয়ে গেলে আমরা এই বারান্দা দিয়ে সোজা হেঁটে সামনের দিকে চলে যাব। এটা হলো রাজাদের আমলের বাথটাব, তো এখন চাষ করা হচ্ছে। সত্যি মাইরি। এখানে দেখতে পেলাম পুরনো একটি ছোট খেলনা গাড়ি। এবার আমরা ঢুকে পড়লাম বিনোদন কক্ষে ভিতরে, আর এখানে রাখা রয়েছে একটি বিলিয়ার্ডস। এবারে আমরা চলে এসেছি পুস্তক কক্ষে, আর এখানে অনেক রকমের বই রাখা। বইয়ের সাথে সাথে দেখতে পেলাম এই রাজবংশের আরো অনেক কিছু রাখা রয়েছে। এখানে এখানে রাখা রয়েছে ইংরেজদের সময়ে যে সৈনিকরা টুপি ব্যবহার করত সেই টুপিও। আরো একটা জিনিস দেখতে পেলাম, অনেক পুরানো দিনের একটি বড় ঘন্টা। আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরও দেখালাম, কেমন লাগলো বলবে। আর এখন যাচ্ছি আমরা যে কারণে এসেছি, রথযাত্রা দেখতে। আর তোমার কেমন লাগলো তুমি নিজে বলো রাজবাড়িটা? আমার তো প্রচন্ড ভালো লেগেছে। 4 দিন ঘুরিয়েছো, ঘুরিয়ে 4 দিনের মাথায় নিয়ে এসেছো। খুব ভালো লেগেছে। এবার যাচ্ছি আমরা যেখানে রথ রাখা রয়েছে সেই জায়গাটায়। তো চলো, এখানকার মানে মহিষাদলের রথ কিন্তু বিখ্যাত, আর সেই মহিষাদলের রথ কিন্তু দেখা যাবো। এখন যা জল জমে আছে, আমি মোটামুটি একটা ছোট নদী পার হয়ে আসছি, এত জল। ঘাস হয়ে আছে তো, ঘাসের মধ্যে বুঝতেও পারছি না যে জল রাখা রয়েছে। যদি একদিন বা দুদিন কেউ রাজকীয়ভাবে থাকতে চাও, দেখো মহিষাদল রাজবাড়ির এই যে গেস্ট রুম আছে, তো এই নাম্বারে যোগাযোগ করে নেবে। ভাড়াটা মোটামুটি 3.5 একটা কাকু বলে দিলেন, 3.5 থেকে এবার উঠতে থাকবে। এই দেখো, এখান থেকে আমরা যাচ্ছি যে রথ রাখা রয়েছে সেই জায়গাটায়। আর এই যে দেখতে পাচ্ছ রাজার মূর্তিটা রাখা রয়েছে, আর আমরা এই রাজবাড়ি পিছন দিকে, এই সাইডে রাজবাড়ি। তো আমাদের এখান থেকে মাত্র 2 কিলোমিটার হার্ডলি, ভাড়া বলছে 250 টাকা, মানে বুঝতে পারছো। তো আমাদের কাছে 2 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না। তোমরা যারা আগে পুরানো ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো, আমরা 14-15 কিলোমিটার হেঁটে দিয়েছি, কোনো ব্যাপারে হয় না আমাদের কাছে, কারণ আমাদের ঘুরতে ভালো লাগে। আর এখানে তো ফাঁকা জায়গা, আর পরিবেশটা এত সুন্দর, বৃষ্টি হচ্ছে। আমরা এই রাজবাড়ির যে বাউন্ডারি আছে সেটা জাস্ট ক্রস করে চলে এসেছি এই মাঠের সামনে। আর এই মাঠ থেকে দেখতে পাচ্ছ একটা ব্রিজ দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে। সেই ব্রিজটা ডান দিকে পার হলেই
গুন্ডিচা মন্দির। তো আমরা সেই দিকেই যাচ্ছি এখন। ব্রিজটা যথেষ্ট শক্তপোক্ত রয়েছে, এর মধ্যে বাইক যায়, তো একটু বর্ষার সময় আস্তে আস্তে দেখে হাঁটলেই হয়ে যাবে। ব্রিজটা পার করে আমরা চলে এসেছি এপারে। এবারে এই যে রাস্তাটা আছে, এবারে দেখো এপারে একটা সোজা রাস্তা চলে গেছে, এপারে একটা রাস্তা চলে গেছে। তো আমরা এই সোজা যে রাস্তাটা আছে এই রাস্তা সোজা চলে যাবো। 2 কিলোমিটার যাবো। কত বললো? 250 টাকা। 250 টাকা কি করে চাই এরা কে জানে, শোনা চাই তো লজ্জা লাগে না। লজ্জা লাগে না, তো ওরা বসে আছে, বসে থাকুক। তো আমরা 2 কিলোমিটার যাচ্ছি। দেখো এক্সপ্লোর করতে ভালোবাসি, তো বিভিন্ন রকম রাস্তাঘাট, দেখো গ্রামের রাস্তা, আর গ্রামের রাস্তা তো আমাদের চেনা জানা, আমরা গ্রাম বাংলারই হচ্ছে গিয়ে ছেলে। কি বলতো মেয়ে। আমরা টোটো তো- দেখতামই না, মানে ট্রেনের জন্য, ট্রেনটা যেহেতু কাছাকাছি টাইম বলে টোটো করে যাওয়ার দরকার 3টে পড়েছে। টাইম আছে, তো যেতে একটু আমাদের হুটো পাটা হচ্ছে, সেই জন্য আমরা টোটো দেখতে গিয়েছিলাম। তোমরা দেখে এসেছো বেশিরভাগ আমরা হেঁটে করি, কিন্তু এখন যেই অত দাম বলেছে, তো আমাদের সত্যি বলছি আমাদের ট্যুরটা হয়ে যাবে পুরো মহিষাদল হ্যাঁ 250 টাকায়। কি অবস্থা, তার কি থেকে আমরা হেঁটে চলে আসি। র্যান্ডম দাম, এসেও গেছি, প্রায় চলেই প্রায় চলে এসেছি। এসেছি। দেখো গ্রামের রাস্তার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলেছি জগন্নাথ দেবের কাছে। অন্যদিকে বেঁকা রাস্তা না, একদম সোজা রাস্তা। ঠাকুরমশাই আসছেন রথের ওখান থেকে। হ্যাঁ, কিছুটা হেঁটে আসলাম, এসে দেখলাম শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম, এই পর্যন্ত আসলাম, পাক্কা 13 মিনিট লেগেছে। আর এই সামনে মন্দির, দেখো এই পারে যে রাস্তা চলে গেছে এই পারে যাবে না, এই যে একটা মন্দির মতো তৈরি হচ্ছে, দেখো এই রাস্তা দিয়ে উঠলাম, এই যে মন্দির মতো তৈরি হচ্ছে, তারপর এদিক থেকে এই সোজা এই রাস্তাটা যাবো। এখন আমার প্রসাদ দেওয়া হচ্ছে, জানি না ভাগ্যে প্রসাদ থাকবে কিনা। যদি থাকে তো আমরা লাকি, দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি, পুরো পাক্কা 15 মিনিট লাগলো, তাই না মৌলি? হ্যাঁ বেশিক্ষণ লাগে না গো, কতক্ষণ আর ব্যাপার। কি সুন্দর দেখো, দেখেই মন জুড়িয়ে যায়। এই দেখো রথ, সত্যি সত্যি দর্শন হওয়াটা ভাগ্যে না থাকলে কিন্তু কিছুই হয় না। সত্যিই তাই। দেখো ওই 250 টাকাটা চাইছিল, হয়তো অনেকে ফিরে চলে যেত। এই 15 মিনিট যে হেঁটে আসবে অনেকে পারে না, কিন্তু যদি কষ্ট করে হেঁটে আসা যায়, এইটুকু হাঁটতে পারাটা কোনো ব্যাপার না। পুরো পাক্কা 2 কিলোমিটার 15 মিনিট টাইম লেগেছে। আর এই হলো রথ, মহিষাদলের ঐতিহাসিক সেই রথ। এখানে বোধহয় রথের কাজ চলছে। তো এই তো এবারে প্রসাদ বিতরণ কক্ষ আছে, কৈলাস মন্দির। ত্রিবেণী গোষ্ঠী মহিষাদল। আর এটা হলো রথের সামনে, এই হলো রথের সামনেটা। দুটো ঘোড়া আছে, রথের দড়ি। রথের যে দড়ি বা কাছিটা আছে দেখো কত মোটা। না এর মধ্যে কি গুন্ডিচা মন্দির? এটা হলো কৈলাসনাথ মন্দির, এখানে ঢুকতে 22 টাকা প্রবেশ মূল্য লাগে। এই যে কৈলাস মন্দিরটা রয়েছে এটা পার্সোনাল প্রপার্টি, আর যে জগন্নাথ দেব রয়েছেন এই পারে রয়েছে। তো চলো যাই তোমাদের দেখায়। এই রথ রাখা রয়েছে ঠিক কৈলাস মন্দিরের উল্টো দিকে রয়েছে, তো সেখানেই আমরা যাবো। কবে থেকে আসবো আসবো করছিলাম, অবশেষে এলাম, ঠাকুরের দর্শন পেয়ে। এখন ঠাকুরের দর্শন পাইনি, ওই রথটা দেখতে পেলাম, রথ ছুলাম, মনটা শান্তি হয়ে গেল। তো চলো এবার আমরা যেদিকে ঠাকুর রাখা রয়েছে সেদিকেই আমরা যাবো। এবার এই দেখো একটা প্রসাদ বিতরণ কক্ষ। তো রথযাত্রা উপলক্ষে এখানে দেখো একটা অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই হলো মাসির বাড়ি, মানে গুন্ডিচা মন্দির। রথযাত্রা উৎসব 2024। চলো ভিতরে ঢোকা যাক। এখানে রাখা রয়েছে জগন্নাথ দেবকে। আরো ভিড় আছে, মানে প্রসাদ প্রসাদ বিতরণ করছে। এখন আমরা রয়েছি গুন্ডিচা মন্দিরে, আর এখানেই রয়েছে জগন্নাথ দেব। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এখানেই তিনি থাকবেন। আর এখানেই উল্টো রথ পর্যন্ত
প্রত্যেক দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয়, পুরোটাই বিনামূল্যে। আর এই কদিন ভোগ প্রসাদ খাওয়ার জন্য প্রচুর ভক্তের সমাগম ঘটে। তবে যতক্ষণ ভোগ প্রসাদ খাওয়ানো হবে ততক্ষণ এই মন্দির কিন্তু বন্ধ থাকবে। এই জগন্নাথ দেব মন্দিরে সবাইকে প্রসাদ বসে খাওয়ায়, তো আমাদেরও অফার করেছিল। তো আমাদের ট্রেন টাইম থাকার জন্য আমরা আর ভোগ প্রসাদ খেতে পারলাম না, হয়তো পরে কখনো আসবো এখান থেকে ভোগ প্রসাদ খেয়ে যাব। তো এখন বার হয়ে যাচ্ছি। ওনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে একটু দাঁড়িয়ে যাও তাহলে পেয়ে যাবে, কিন্তু আমাদের ট্রেন টাইম বলে আমরা চলে যাচ্ছি। যেখানে রথ রাখা রয়েছে সেখান থেকে স্টেশন যাওয়ার প্রচুর অটো পেয়ে যাবে, 20 টাকা মাথা পিছু ভাড়া। আমরা টোটো করে যাচ্ছি, আর এই দেখো রাস্তায় মেলা। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। আমরা খালের ওই পার থেকে গিয়েছিলাম যাওয়ার সময়, আর এখন দেখো এই দিক থেকে যাচ্ছি। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, অপূর্ব লাগছে। আমরা বাড়ি ফেরার সময় এই দাদা টোটো করে এলাম। তোমরা মহিষাদল ঘুরতে আসলে এই দাদা টোটো করে ঘুরতে পারো। তোমার নাম্বারটা একটু বলে দাও। 8653541963। দাদা ঠিকঠাক যে ভাড়া হয় সেটাই নেবে। সতীশ সামন্ত যে স্টেশন আছে দেখো উপর দিকে, আর যাওয়ার সময় দেখেছি এখানে টোটো স্ট্যান্ড ছিল, আর এখানেই খাওয়ার দোকানটা ছিল। তো এখন এই দোকান থেকে খাবো, কারণ দুপুর 3টে বেজে গেছে অলরেডি। আর কি পাবো বুঝতে পারছি না। কাকু বলেছিল যে যাওয়ার সময় এখান থেকে খেয়ে যাবে। তো এখানে কাকু বিরিয়ানি করেছে। কাকুর দোকানে এটা রেগুলার দোকান দেয়, আর আমাদের এখন কাকু বিরিয়ানি তুলছে। এখানে পাওয়া যায় বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কষা, হান্ডি, মহিলা, রোল, চাউমিন, পকোড়া, মোমো, স্পেশাল খাবার। 80 টাকার বিরিয়ানিতে ডিমও আছে। ডিম লেগ পিস দিয়েছি। ডিম হচ্ছে লেগ পিস এবং ওই পিস সব থাকে কম বেশি। সবকিছুই থাকে, 80 টাকা ডিম, আলু, চিকেন, স্যালাড সব। সবকিছু। যখন আমরা নেমেছিলাম এই ডাকছিল আমাদের। বল কি বলি বল, তাই কি বলবো? কি বলছিস একটু আগে বল। না বলো না। এখন কি চলছে প্যাকিং করা? চাউমিন চাউমিন কত প্যাকেট? 80 প্যাকেট। পকোড়া 80। 80 টাকায় কোয়ান্টিটিটাও যথেষ্ট। দেখো ডিম দিয়েছে 80 টাকা। আচ্ছা এক্সট্রা রাইস লাগলে সেটা পুরো ফ্রি। আমরা খাওয়া দাওয়া করে স্টেশনে চলে এসেছি, আর এই স্টেশনটা ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে। ট্রেনও বেশ ফাঁকা থাকে, আর ট্রেন এটা আরো ভালো লাগে। আরো ভালো লাগে, মানে বসার সিট পেয়ে যাবে, শোয়ার সিট পেয়ে যাবে। আসছিলাম যখন তখন অনেক কাকুরাই দাদারা দেখলাম শুয়ে পড়েছে। কি করবো, অনেকক্ষণে জানি, অনেকক্ষণ। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমাদের খুব ভালো লাগে ট্রেন জার্নি, তো আবার সেটা শুরু হচ্ছে। চলো। সতীশ সামন্ত হল্ট। এই সতীশ সামন্ত স্টেশনে ট্রেনটা অনেকটাই লেট করে আসছে, প্রায় 13 মিনিট লেট। আমরা অবশেষে হাওড়ায় ঢুকলাম। 5টা 50-এ ট্রেন ঢোকার কথা, এখন বাজে 7:30। তো শেষমেশ ট্রেন ঢুকলো 1 ঘন্টা 40 মিনিট লেট করে। তো চলো এখান থেকে মেট্রো ধরবো। অমিত তো আমাকে মহিষাদল মেলায় কিছু কিনে দেয়নি, তাই আমি ট্রেন থেকে রুমালটা কিনেছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, এখানে মেট্রো ধরে নিউ গড়িয়া চলে যাব। আমরা হাওড়া মেট্রো স্টেশন থেকে চলে যাব নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। চলো এবার এই হাওড়া মেট্রো স্টেশন থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই। আমরা এখান থেকে নিউ গড়িয়ার টিকিট কেটে নিলাম, মৌলির হাতে টিকিট। তো টিকিট ভাড়া পড়েছে 30 টাকা করে। নিচের দিকে নামছি এখন। আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে আছি, আর এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন। এখানে আমরা 2-3টে সিঁড়ি নিচে নামবো। আমরা চলে এসেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। এবার এইখান থেকে যাব যেটা কবি সুভাষ ধরা যাবে, সেখান থেকে মেট্রো স্প্ল্যানেডে। এই সবাই যাচ্ছে, এই পার থেকে ব্লু লাইন দেখো, ফুটপ্রিন্ট করা রয়েছে ব্লু কালারে। তো এই পার থেকে আমরা যাব। মহিষাদলের ব্লগটা কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যত করবে আমাদের ভিডিও বানানোর উৎসাহ ততই বাড়বে।